বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। রঘুনাথপুর নামে সুন্দর একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল সবুজে শ্যামলে ভরপুর। আর ওই ছোট্ট গ্রামেই বসবাস করত প্রতিবেশী দুই ভাই। একজনের নাম ছিল মানিক, আরেকজনের নাম ছিল রতন। মানিক বিয়ে করেছিল, তার এক স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সে বসবাস করতেছিল। মূলত তাদের পেশা ছিল মাছ ধরা। মানিক ও রতন দুই ভাই একসঙ্গে নদীতে যেত মাছ ধরতে। এমনই একদিন দুই ভাই আজ অনেক বড় একটা নদীতে গেছে মাছ ধরতে। হঠাৎ রতন দেখতে পায় সাদা সাদা কি যেন ভেসে আসছে। দেখো না দাদা, সাদা সাদা কি যেন ভেসে আইতাছে। কই দেখি, কি বলছিস? কি ভেসে আসছে? কেমন যেন হাঁসের মতো মনে হচ্ছে। হ দাদা, এ তো দেখি ছোট্ট একটা হাঁসের বাচ্চা। হ দাদা, তো দেখি বড় একটা হাঁস। এটা তো যেমন তেমন হাঁস না, এটা তো একটা রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁস, কিন্তু দেখে তো মনে হচ্ছে অসুস্থ হাঁসটা। দাদা, হাঁসটাকে আমরা বাড়িতে নিয়ে যাই, ওর সেবা ও শুশ্রূষা করে তারপর ওকে ছেড়ে দেব। না না, ও ও সব বাড়িতে নিতে হবে না। তুই তুই ওটা ফেলে দে, নদীতেই ফেলে দে। নদী থেকে এসেছে, ওটা নদীতেই ফেলে দে। ও সব ঝামেলার দরকার নাই। কি যে বলো দাদা, এত সুন্দর একটা হাঁস অসুস্থ, কাতরাচ্ছে, এরে রাখি আমরা কি হয়ে যাই? না না দাদা, তোমার নেওয়া লাগবে না। এরে আমি বাড়িতে লইয়া গিয়া সেবা শুশ্রূষা করাইয়া তারপর সাইরা দিব গা। তখন রতন হাঁসটাকে বাড়িতে নিয়ে গেল। মানিক ও হাঁসের প্রতি আর কোনো দাবিই রাখলো না। এদিকে রতন হাঁসটাকে ভালো করে খাইয়ে দাইয়ে সেবা শুশ্রূষা করে তাকে এক পাশে রেখে সে ঘুমিয়েছিল। এমন সময় হাঁসটি বলে উঠল, রতন, রতন, ওঠো, ওঠো রতন। কে গো, কে গো আমার নাম ধরে ডাকছে এমন নির্জন ঘরে? আমি তো কাউকে দেখছি না। কে গো তুমি? কে গো আমার নাম ধরে ডাকছো? এই তো রতন, আমি তো তোমার পাশেই আছি। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? কে, কে কথা বলছো? আমি সত্যি বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। রতন, তুমি যাকে নিয়ে এসেছো, আমি সেই রাজহাঁসটি। এবার চিনতে পেরেছো? আমার দিকে তাকাও। হ্যাঁ, রাজহাঁস তো চিনতে পারলাম, কিন্তু কিন্তু তুমি কথা বলছো কি করে? রতন, আমি যে শুধুমাত্র একটা রাজহাঁস নই, আমি যে একটা জাদুকরি রাজহাঁস। তুমি যা বলবে আমি তাই করব। সারিয়ে তুলেছো, এখন তুমি যা বলবে আমি তাই করব। শুধু একবার বলে দেখো রতন, তুমি যেহেতু আমাকে নিয়ে এসেছো, তুমি আমার প্রভু। আর তাছাড়া নিঃসন্দেহে তুমি একজন ভালো মানুষ। তুমি আমার সেবা শুশ্রূষা করে আমাকে, তোমার কি প্রয়োজন শুধুমাত্র একবার বলো, আমি সেটাই তোমার সামনে হাজির করব। না না বাবা, আমার কিছুর দরকার নেই। আমার কিছু লাগবে না। তুমি যে সুস্থ হইছো, এটাই আমার কাছে অনেক। আমি আমি কাল তোমাকে নদীতেই দিয়ে আসবো। আমার কিছু লাগবে না। না না রতন, তুমি এমন ভাবে বলো না। তোমার কি প্রয়োজন শুধুমাত্র একবার বলেই দেখো,
আচ্ছা, এতবার কইরে যখন কইতেছো, তাইলে আমার একটা নতুন জাল আইনে দেহ দেখিনি। তখন রাজহাঁসটি নতুন একটি জাল রতনকে উপহার দিল। আর রতন জালটি দেখে খুব খুশি হলো আর মনে মনে ভাবতে লাগলো কাল সকালেই গিয়ে মানিক দাদাকে কথাটি বলতে হবে। এদিকে মানিক এসে তার বউকে বলল যে রতন একটি রাজহাঁস পেয়েছে। আর মানিকের বউ ছিল প্রচুর লোভী। রাজহাঁসের কথা শুনে অমনি বলতে লাগলো, মোলো যা, রতন রাজহাঁস পেয়েছে না তুমি পেয়েছো? দুইজনে যখন গিয়েছো তাহলে রাজহাঁসের ভাগ তো তুমিও পাবা। তুমি কেন আনলে না রাজহাঁসটা? রাজহাঁসটা আনলে আমরা রান্না করে খাইতে পারতাম। তুমি কাল সকালেই গিয়ে রাজহাঁসের ভাগ চাইবা, আমি রান্না কইরা খাওম। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। রতনের তো ঘুম হচ্ছে না। ঘুম থেকে উঠেই সে দৌড়াতে দৌড়াতে মানিক দাদার বাড়িতে গেল। বাড়িতে গিয়েই অমনি মানিক দাদার সঙ্গে দেখা। তখন সে মানিক দাদাকে বলল, ও দাদা, ও দাদা, জানো গো কি হয়েছে? আমি যে কাল রাজহাঁসটা এনেছি, সে হাঁসটা যেমন তেমন হাঁস নয়, সে একটা জাদুকরি রাজহাঁস। সে আমাকে বলল, তোমার কি চাই বলো, আমি তখনই তোমাকে সেটা এনে দেব। তখন দাদা আমি বললাম, তুমি আমাকে একটা নতুন জাল এনে দাও। আর তখনই রাজহাঁসটা আমাকে নতুন একটা জাল এনে দিল। ও আচ্ছা, বুঝলাম। তো ভালো তো, রাজহাঁসটার খেদমত করিস তাহলে। এদিকে মানিক তখন তার স্ত্রীকে গিয়ে সব বলল যে রতনের যে রাজহাঁসটি সেটা যেমন তেমন হাঁস নয়, সেটা ছিল একটা জাদুকরি রাজহাঁস। আর তখন লোভী মানিকের বউ মানিককে রাজি করালো যে ওই রাজহাঁসটা আমাদের চুরি করে আনতে হবে। আর মানিকও তখন রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে রতনের বাড়ি থেকে সেই রাজহাঁসটা চুরি করে আনলো। এদিকে পরদিন সকালবেলা রতন কাঁদতে কাঁদতে মানিকের বাড়িতে এলো। কি রে রতন, এত সকালবেলা কি হয়েছে আমার বাড়িতে এসেছিস? দাদা, কি আর বলবো দুঃখের কথা। আমি যে জাদুকরি রাজহাঁসটা পেয়েছিলাম, সেই রাজহাঁসটা চুরি হয়ে গেছে। কে যেন আমার রাজহাঁসটা চুরি করে এনেছে গো দাদা। ও আচ্ছা, তোর ওই হাঁসটা যে জাদু করেছিল, ও তা তুই কি আর কাউকে বলেছিস? না গো দাদা, আমি আর কাউকে বলিনি, শুধুমাত্র তোমাকে বলেছিলাম। তার মানে তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর হাঁসটাকে কি আমি চুরি করেছি? আমি কি এ কথা কখন বললাম দাদা? আমি শুধুমাত্র আমার কষ্টের কথাটা তোমার কাছে বললাম, তাই ছাড়া আমি আর কিছু তো বললাম না দাদা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই এখন বাড়িতে যা, পরে দেখবো এসব। আচ্ছা। এই বলে রতন তখন বাড়িতে চলে গেল। আর মানিক তখন ঘরের ভিতর গিয়ে দরজায় খিল লাগালো আর তার স্ত্রীকে ডেকে আনলো ঘরের ভিতর আর সবকিছু বলল। তখন সবকিছু শুনে তার স্ত্রী বলতে লাগলো, মইল যা কান্দিছে, কান্দে বেড়াগে, ওইসব ভাবি আমাকে কি হবে নি, ওইসব আমাকে ভাবার দরকার নাই। চলো চলো, অহন চলো, রাজহাঁসটারে বাইর করি, বাইর করে আমরা টাকা পয়সা সোনা দানা সব কিছু চাই ওর কাছে। রাতারাতি আমরা বড় লোক হয়ে যাব। এই টিনের ঘরটা ভেঙে নতুন একটা দালান করব। তখন তার স্ত্রী রাজহাঁসটার কাছে দামি দামি সোনা দানা টাকা পয়সা চাইতে লাগলো। আর রাজহাঁসটা তখন বলে উঠল, ছি ছি ছি, তোমাদের কি
একটু লজ্জা করে না? তোমরা এতটা নিচে নামতে পারো? তোমরা আমাকে কেন চুরি করেছো? আমি তোমাদের কাছে একদমই থাকতে চাই না। তোমরা এটা অন্যায় করছো। আমাকে আমার মালিকের কাছে এখনই দিয়ে এসো, না হলে তোমাদের ঘোর বিপদ হবে। বিপদ, আমি বলে দিচ্ছি কিন্তু। এমনটা তোমরা করো না। আরে যা যা রাজহাঁস, তুই এখন চুপ কর দেহি। আমাকেও এখনই সোনা দানা টাকা পয়সা দে। অত কথা শুনতে চাই না তোর। আমরা রাতারাতি বড় লোক হইবা চাই। যেহেতু তোমরা আমাকে চুরি করে এনেছো, তারপরেও তোমরা আমার প্রভু। তোমরা যা বলবে আমাকে তাই করতে হবে। আমি দিচ্ছি টাকা পয়সা সোনা দানা, কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদের কিন্তু বিপদ হবে, ঘোর বিপদ। এমনটা তোমরা করো না, আমি বারবার বারণ দিচ্ছি কিন্তু। আরে যা যা, অত জ্ঞানের কথা শুনবার এখন সময় নাই। তুই দে দিন সোনা দানা পয়সা টাকা দে। আমি হন একটু সাজি, দামি দামি শাড়ি কাপড় দে। এ কথা শোনার পর রাজহাঁস অনেক দামি দামি গহনা, দামি দামি শাড়ি, টাকা পয়সা, ধন দৌলত তাদের দিল। দামি দামি সোনা দানা, দামি শাড়ি পরে মানিকের বউ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে লাগলো। মানিকের বউ পাড়ায় যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন দেখা হলো এক বৃদ্ধ বুড়িমার সঙ্গে। আর ওই হাঁসটির কথা ওই বৃদ্ধ বুড়িমাও জানতো। দেখো না বুড়িমা, দামি দামি গয়না আর দামি দামি শাড়ি পরাতে আমারে কত সুন্দর দেখাচ্ছে। বৌমা, মিথ্যা কথা বলো না। আমি জানি মানিকের রোজগার সম্পর্কে। শুধু মাছ বাঁধিয়ে বাজারে বিক্রি করে ওতে আর কয় টাকা ইনকাম হয়? তা দিয়ে খেয়ে পরে বাঁচো না, আবার দামি শাড়ি আর দামি গয়না বানিয়েছো। সত্যি করে বলো বৌমা, রাতারাতি এত টাকা পয়সা কোথায় পাচ্ছো? ও, যখন জানিয়ে গেছো তাহলে তো বলতেই হবে। বুড়িমা, রতনের যে হাঁসটা ছিল, রাজহাঁস, জাদুকরি রাজহাঁস, সেই হাঁসটা ওর দাদা মানিককে দিয়ে দিয়েছে। আর তাই তো আমরা এত তাড়াতাড়ি এত টাকা পয়সা পাচ্ছি। জানো বুড়িমা, আমরা কিছুদিন পর একটা নতুন বাড়িও করব। সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, বাগান হবে, ফুল বাগিচা হবে, পুকুর হবে, মাছ হবে, কাজের লোকজন থাকবে চারিপাশে, সবাই করি করি আমাকে খাওয়াবে। আর আমি পাটরানী হয়ে সেজে গুজে পায়ের উপর পা তুলে পান সেজে খাবো। ও, রতনের সেই হাঁসটা তোমাদের দিয়ে দিয়েছে? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ, রতনের সেই জাদুকরি রাজহাঁসটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এভাবে কিছুদিন কেটে যায়। মানিক আর মানিকের বউয়ের সকল চাওয়া পাওয়া রাজহাঁসটা পূরণ করতে থাকে, কিন্তু তাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে তোমরা এই পাপ কাজ করো না, তোমাদের এতে বিপদ হবে। কিন্তু তারা তাদের কোনো কথাই শোনে না। তারা শুধু চাইবার তালেই থাকে। আর এভাবেই তারা নতুন বাড়ি করে, গাড়ি করে, সব কিছু করে নেয় সেই জাদুকরি রাজহাঁসকে দিয়ে। কিছুদিন পরের ঘটনা। মানিক আর মানিকের বউয়ের কি যে অসুখ হলো, কিছুতেই সারছে না। শুধুমাত্র সেই সোনার পালঙ্কে তারা স্বামী স্ত্রী দুইজন শুয়ে থাকে। না খেতে পারে, না হাঁটতে পারে, না চলতে পারে। শুধু তাদের সর্বশরীর ব্যথা, ব্যথায় কাতরাতে থাকে দুজন। কত সোনা দানা, কত দামি দামি আসবাবপত্রের উপর শুয়ে আছে,
দামি দামি শাড়ি কাপড় পরে, তারপরেও মনে যেন কোনো শান্তি নেই। শান্তি থাকবেই বা কী করে? তাদের শরীর যে আজ অসুস্থ, জরা জীর্ণ ব্যাধিতে তারা যে আজ আক্রান্ত। এমনই একদিন বুড়িমা তাদের দেখতে আসে। আহ, এত ব্যথা আর সহ্য হচ্ছে না। কি পাপ করেছিলাম যার জন্য আজ ভুগতে হচ্ছে আমাদের? হে ভগবান, এত কষ্ট না দিয়ে তুমি আমাকে এই পৃথিবী থেকে নিয়ে নাও। আমি আগেই ভালো ছিলাম, কাজ করতাম, খেতাম, ঘুরতাম, মনের সুখে গান গাইতাম। আজ আমার চারিদিকে সবকিছু থেকেও সব যেন অন্ধকার। আমি কিছুই ভোগ করতে পারছি না। তাছাড়া শরীরটাও যে এত ব্যথা, আমি এত কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি কেঁদো না গো স্বামী, সবকিছু আমার জন্যই হইছে। আমি বুঝতে পারিছি আমার লোভের কারণে আজকে আমার এই দশা হইছে। বলতেছি কি, ওই রাজহাঁসটাকে রতনের কাছে আমরা ফেরতই দিয়ে আসি, তা না হলে আমাদের এই কষ্ট কখনো ঘুচাবে না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। ওই রাজহাঁসটাকে ওর সেই নির্দিষ্ট মালিকের কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে। রতনের কাছে ভুল স্বীকার করতে হবে। ও আমার ছোট ভাইয়ের মতো, ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। কি রে মানিক, তোদের কি অবস্থা? কি দুর্দশা হয়েছে তোদের! ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, তাও তোরা ভোগ করতে পারছিস না। জরাজীর্ণ ব্যাধিতে শরীরটা তোদের কেমন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ গো বুড়িমা, তোমাকে আজ একটা সত্যি কথা বলি দি। কেন, তোরা কি করেছিস? বুড়িমা, তোমাকে একদিন বলেছিলাম যে রতনের হাঁসটা রতন আমাদের দিয়ে দেছে। আসলে রতনের হাঁসটা আমরা চুরি করিয়ে নিছি, যার জন্যে আমাদের বারবার এরকম বড় বড় বিপদ হচ্ছে। তুমি একটু রতনকে ডেকে এনে দাও, ওর কাছে ভুল ভ্রান্তি আমরা মাপ চাই। এরপর বুড়িমা রতনকে মানিকের বাড়িতে নিয়ে এলো, আর মানিক রতনের কাছে ক্ষমা চাইলো আর সবকিছু খুলে বলল। রতন তখন হাঁসটিকে বলল, হে জাদুকরি রাজহাঁস, তোমার কাছে আমি কিছু চাইনি। তাছাড়া আমার কোনো কিছু চাওয়া আর পাওয়ার নেই। যদি কিছু চাওয়ার পাওয়ার থাকে অবশ্যই তোমার কাছে চাইবো। না, ওরা লোভ করেছে, ওরা পাপ করেছে, ওদেরকে আমি ক্ষমা করব না। আমি ওদের বারবার বারণ করেছি, তোমরা এত লোভ করো না, তোমাদের বিপদ ঘটবে, বিপদ। না না, তুমি এমন বইল না গো রাজহাঁস, তোমার পায়ে পড়ছি। ওরা লোভ করিয়েছে, আবার ওরা ক্ষমা চাচ্ছে, ওদের ক্ষমা করে দাও। আর আমি তোমাকে সেখানেই রেখে আসব, এখান থেকে তোমাকে নিয়ে এসেছিলাম। এ লোকালয়, এ কোলাহলপূর্ণ জায়গা, এটা তোমার নয়। যখনই আমার কোনো প্রয়োজন পড়বে অবশ্যই আমি তোমাকে স্মরণ করব। তবু তারপরেও তুমি আমার দাদা বৌদিকে ক্ষমা করে দাও। রতনের আকুল কাকুতিতে রাজহাঁসটি সন্তুষ্ট হলো আর মানিক ও মানিকের বউকে সুস্থ করে তুলল। আর রতন হাঁসটিকে যেখান থেকে এনেছিল সেখানে হাঁসটিকে রেখে আসলো। সুতরাং বন্ধুরা, এই গল্পটি হতে আমরা এটাই শিখতে পারলাম যে অতিরিক্ত লোভ ভালো নয়। এটা মানুষের বড় ধরনের ক্ষতি করতে পারে। সুতরাং আমরা কখনো অতিলোভ করব না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং
পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।